ছোট একটি উৎসব হয়ে গেল রানাঘাটের সেই পাড়ার সেই ক্ষুদ্র গৃহের আঙিনায়। পাড়ার লোক তো এই কদিনের মধ্যে মুগ্ধ হয়েই গিয়েছিল বিজয়বাবু নামে নবাগন্তুক এই গরিব ভদ্রলোক আর করবী নামে তার শান্ত ও সুন্দর মেয়েটির ব্যবহারে। খাওয়া দাওয়ার সামান্য একটু ব্যবস্থা করতে চেয়েছিলেন বিজয়বাবু, কিন্তু পাড়ার ভদ্রলোকেরা বাধা দিয়েছেন বিজয়বাবুকে। মিথ্যে এসব বাজে খরচ করার কোনো দরকার নেই মশাই, আপনার মতন অবস্থার লোকের পক্ষে এসব খরচ একেবারে একটা অন্যায় খরচ। শুধু ১,৫০০ টাকার অলঙ্কারে মেয়েকে সাজিয়ে দিয়ে এবং অন্য খরচের কাজ নম করে সেরে দিয়ে শুভ কাজ সম্পূর্ণ করলেন বিজয়বাবু। পাড়ার লোকে জানল ভদ্রলোকের জীবনের যা কিছু পুঁজি জমানো ছিল সব খরচ করে মেয়েকে সোনার অলঙ্কারে সাজিয়ে দিয়েছেন। এতটা করার কোনো দরকার ছিল না, কারণ পাত্রপক্ষ থেকে এতটা দাবিও ছিল না। যাই হোক, একটি মাত্র সন্তান, ওই এক মেয়ে, এবং এই তো ভদ্রলোকের জীবনের একটি মাত্র দায়। তাই সেই দায় পালন করতে গিয়ে ভদ্রলোক নিজেকে ভিখিরি করে দিলেন। মেয়েকে বড় ভালোবাসেন বিজয়বাবু। রমেশের দেওয়ার টাকা দিয়ে কেনা অলঙ্কারে সেজে নিয়ে রমেশের সঙ্গে চলল রমেশের পরিণীতা করবী। মেয়ে বিদায়ের সময় সেই রকমই করুণ হয়ে জেগে উঠল সেই দৃশ্য, যে দৃশ্য একবার তারকেশ্বর, একবার বসিরহাট, আর একবার ভাটপাড়ার এক একটি পাড়ার চোখ করুণ করে দিয়েছে। ডুকরে কেঁদে ওঠেন বিজয়বাবু এবং ফুঁপিয়ে কাঁদে করবী। রানাঘাটের একটি পাড়ার অনেক মানুষের চোখ করুণ করে দিয়ে স্বামীর সঙ্গে স্বামীর ঘরের উদ্দেশ্যে রওনা হয়ে গেল করবী। আর সেই দিনই সন্ধ্যায় কলকাতার বাগবাজারের এক গলিতে একটি একঘরে বাসার ভিতরে এসে দাঁড়ালো রমেশ এবং রমেশের নববিবাহিত বধূ। তার দুদিন পরেই বাগবাজারের গলিতে ক্ষুদ্র সেই বাসার কক্ষে উৎসবের বাতি জ্বলে সারা রাত। বৌভাত আর ফুলশয্যা। উৎসবের সমারোহ নেই, কিন্তু হাসি আর কলরবের সমারোহ আছে। রমেশের আপন বলতে এই পৃথিবীতে যারা আছে তাদের কয়েকজন এসে রমেশের জীবনের এই উৎসবের সকল কাজের ভার নিয়েছে। এসেছেন এক মাসি এবং তার ৩ মেয়ে, এলেন এক খুড়ো তার 10টি ছেলে মেয়ে নিয়ে, রমেশের 2 বন্ধুর মা আর এক বন্ধুর স্ত্রীও এলেন। বউ দেখে খুশি হলেন সবাই। একটি রাত ও একটি সকালবেলাকে ব্যস্ততায়, মুখরতায় এবং হাসাহাসি ও হাঁক ডাকে ভরে দিয়ে যখন চলে গেলেন সকলে, তখন বিকালের রোদ ঘরের জানালায় এসে লুটিয়ে পড়েছে। ঘরের মধ্যে নববধূ এতক্ষণে জোরে একটা হাঁপ ছাড়ে, মাথার কাপড় নামিয়ে দিয়ে তার বড় বড় কাজল পরা চোখ ঘুরিয়ে ঘরের চারিদিকে তাকায়, আর রমেশ তাকিয়ে থাকে তার করবীর মুখের দিকে। রমেশ বলে, আমি পটের ওপর তোমার একটা ছবি আঁকবো করবী, 2 দিনেই শেষ করে ফেলব। তারপর স্বচক্ষে দেখে বুঝবে আমার এই হাতে আমি কি করতে পারি। করবী উৎসুকভাবে তাকায়, বুঝতে পারছি না কি বলছো। রমেশ, তোমার চোখ দুটিকে একেবারে জীবন্ত করে তুলব ছবিতে। করবী, করে রাখো, আমি ফিরে এসে দেখব। রমেশ আশ্চর্য হয়,
কোথায় যাবে তুমি? করবি, বাবার কাছে। রমেশ, তা তো যাবি, কিন্তু আজ বা কালের মধ্যে তো যাচ্ছ না। করবি, যেতে চাই না, তবে বাবা যদি এসে পড়েন, না যেয়ে পারবো না। রমেশ, তোমার বাবার আসার কথা আছে নাকি? করবি, আমার মনে হয় কাল সকালেই এসে পড়বেন। কিছুক্ষণ চুপ করে থাকে করবি, তারপর হঠাৎ যেন একটা দুঃসহ বেদনায় ছটফট করে ওঠে। উফ, বাবার কথা মনে পড়লে আর কিছুই ভালো লাগে না। বোধহয় এখনো কাঁদছেন। সান্ত্বনার সুরে রমেশ বলে, আশ্চর্য নয়, তুমি তো তার একমাত্র সন্তান। তোমার বাবার কষ্ট আমি বুঝতে পারি করবি, কিন্তু দেখা যাক, আসুন তো তোমার বাবা, তারপর আমি তাকে বুঝিয়ে বলবো। করবি, কি বলবে তুমি? রমেশ, মাসখানেক পরে তুমি যাবে, তার আগে যেন তোমাকে নিয়ে যাবার জন্য পিড়াপিড়ি না করেন। করবি, বাবা বোধহয় রাজি হবেন না। আর আমিও বলি, তুমি আপত্তি করো না, বাবার মনে দুঃখ দিও না। রমেশ বিষণ্ণভাবে হাসে, কিন্তু আমার মনের দুঃখ কি উনি বুঝবেন না? করবি, তোমার আবার কিসের দুঃখ? রমেশ, তোমার বাবা যদি কাল আসেন আর তুমি যদি তার সঙ্গে চলে যাও, তবে আমার যে বড্ড খারাপ লাগবে করবি। রমেশের মুখের দিকে কাজল পড়া বড় বড় চোখের দৃষ্টি ফেলে একটু তীব্র করে দেখতে থাকে করবি। রমেশ বলে, তুমি যদি যাও তবে আমিও তোমার সঙ্গে যাব। রানাঘাটে কদিন থেকে তারপর আবার তোমাকে সঙ্গে নিয়ে ফিরে আসবো। করবি বলে, ছি, তোমার একটুও মান সম্মান জ্ঞান নেই? যেতে না বললে শ্বশুরবাড়িতে কখনো যায় মানুষ? রমেশ, তোমার বাবা কি আমাকেও সঙ্গে যেতে বলবেন না? করবি, না। রমেশ, কেন? করবি, আমতা আমতা, কে জানে কেন। রমেশ, কিন্তু তুমিই তো বাবাকে বলতে পারো। করবি, কি বলবো? রমেশ, আমাকেও যেন সঙ্গে যেতে বলেন। করবি, ছি, আমাকে কি একেবারে একটা বেহায়া মনে করেছ? মেয়ে হয়ে বাপকে ও কথা বলা যায়? কি বিচ্ছিরি লজ্জার কথা। চুপ করে থাকে রমেশ। করবি বলে, তুমি গম্ভীর হলে কেন? কোনো সন্দেহ হচ্ছে নাকি? রমেশ, সন্দেহ আবার কিসের? করবি, বোধহয় এই সন্দেহ হচ্ছে যে তোমার জন্য আমার মনে কোনো টান নেই। রমেশ, আমার জন্য তোমার মনে কোনো টান নেই? এই সন্দেহ হওয়ার আগে আমি মরেই যাব। করবির চোখ দুটো হঠাৎ কেঁপে ওঠে। বোধহয় ওর বুকের ভিতরে অদ্ভুত একটা ভয় ছটফট করে উঠেছে। আস্তে আস্তে যেন একটু হাঁসফাঁস করে বলতে থাকে করবি, তুমি মরবে কেন? তার চেয়ে বরং আমি মরে যাব। আর তুমি এই ঘরে নতুন বউ নিয়ে একদিন আমার কথা গল্প করবে আর হাসবে। রমেশ, এরকম ভয়ানক কথা ঠাট্টা করেও বলতে নেই করবি। করবি হাসে, ভাগ্যবানের বউ মরে। রমেশ, মিথ্যা কথা। রমেশও হাসতে হাসতে কাছে এগিয়ে এসে করবির হাত ধরে, এরকম বউ কারো হয় না। চমকে ওঠে করবি। রমেশ হাসতে হাসতে বলে, এরকম বউ যদি মরে যায় তবে সে অভাগা স্বামীরও বেঁচে থেকে লাভ নেই। হাত ছাড়িয়ে নিয়ে অন্যদিকে তাকায় করবি, তারপর উঠে গিয়ে খাটের এক কোণে জড়সড় হয়ে বসে থাকে, যেন রমেশের মুখের দিকে তাকাতে চায় না। আর রমেশের ওই চোখের কাছে নিজের মুখটাকেও আর দেখাতে চায় না করবি। সন্ধে হয়ে আসে। করবি হঠাৎ ব্যস্ত হয়ে বলে, তুমি কি আজ খাবে না?
আর আমাকেও খেতে দেবে না বলে ঠিক করেছ? রমেশ: তার মানে? করবি: বাইরে থেকে খাবার টাবার কিছু আনবার গরজ দেখছি না, অথচ আমাকে রান্নাবান্নাও করতে বলছো না। উত্তর দিতে গিয়ে রমেশের গলার স্বরে একটা আনন্দ যেন লাফ দিয়ে ওঠে। তুমি রাঁধবে? করবি: হ্যাঁ, এই একটা রাত্রি তো, একটু খেটে যাই তোমার ঘরে। হাসতে থাকে করবি। রমেশ এসে এসে বলে: হ্যাঁ, এতক্ষণ ধরে এই কথাটা বলবার জন্য আমার মন ছটফট করছিল। করবি: কি কথা? রমেশ: এতদিন ধরে হোটেলের রান্না খেয়ে আসছি, কিন্তু আজ তুমি ঘরে থাকতে, হোটেল থেকে খাবার আনতে একটুও ইচ্ছে হচ্ছিল না। করবি: আমার হাতের রান্না খাওয়ার জন্য এতই লোভ হয়েছে তোমার? রমেশ: হয়েছে বই কি। করবি যেন অন্যমনস্কের মতো অন্যদিকে তাকিয়ে হঠাৎ বলে ফেলে: কিন্তু এরকম লোভ না করলেই ভালো করতে। রমেশ: চিরকাল এই লোভ করব। তারপর আর দেরি হয় না। বাগবাজারের গলিতে ক্ষুদ্র এক ঘরের ভিতর থেকে কয়লা পোড়া ধোঁয়া ছড়িয়ে পড়ে সন্ধ্যার বাতাসে। এক নববধূর হাতে ওই ঘরের ভিতরে নতুন এক গেরস্তালির আনন্দ খুটখাট আর টুংটাং শব্দ করে বাজতে থাকে থালা বাসনের আর হাতা খুন্তি ও হাঁড়ি কুড়ির গায়ে গায়ে। নতুন শাড়ির আঁচল কোমরে জড়ায়, হলুদ মাখা হাতের উল্টো পিঠ দিয়ে কপালের উপর থেকে এলোমেলো ও ফুরফুরে চুলের উপদ্রব ঠেলে সিঁথির দুপাশে সরিয়ে দেয় কাজ করে নতুন এক গৃহিণী। রান্না শেষ হতে ঘরের মেঝেতে আসন পাতে করবি, খেতে বসে রমেশ। আসনের উপর বসে করবীর মুখের দিকে তাকিয়ে থাকে রমেশ। কি যেন বলতে চায়, কি কথা যেন তৃষ্ণার্ত হয়ে ছটফট করছে রমেশের মনের মধ্যে। করবী বলে: খেতে বসে আবার এত গম্ভীর হয়ে গেলে কেন? রমেশ বলে: একটি কথা বলবো। করবী: বলো। রমেশ: একা খেতে ইচ্ছে করছে না। করবী: তার মানে? রমেশ: তুমিও এসো, এক থালাতে দুজনে একসঙ্গে খাই। আবার চমকে ওঠে করবী, কিন্তু কোনো কথা বলতে না পেরে শুধু স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে। রমেশ উঠে দাঁড়ায়, হেসে হেসে অথচ বেশ শক্ত করে করবীর হাত ধরে করবীকে আসনের কাছে বসিয়ে দিয়ে রমেশ বলে: এরপর তো কাজের তাড়ায় কত সুযোগ নষ্ট হয়ে যাবে। তোমার সঙ্গে বসে এক থালাতে এভাবে খাবার আনন্দ জীবনে আর কদিন পাবো কে জানে। খেতে বসে করবী। রমেশ ও করবী একসঙ্গে থালার উপর হাত চালিয়ে গরম ভাতের ছোট একটি স্তবক ভাঙে, যেন জীবনের নতুন একটা ব্রত খেলছে রমেশ ও ভালোবেসে বিয়ে করা সঙ্গিনী। খেতে খেতে কেমন যেন কান্না ধরা গলায় প্রশ্ন করে করবী: তোমাকে খুব খাটতে হয় বুঝি? রমেশ: নিশ্চয়, কাজ তো কাউকে দয়ামা করে না। জর্গায় কতদিন কাজ করতে ছুটেছি। করবী: এত খাটতে হয় কেন? রমেশ: পেটের জন্য। করবী: কত রোজগার করো? রমেশ: কোনো মাসে 50, কোনো মাসে 100, কোনো মাসে কিছুই নয়। করবী: তার উপর আমি এক নতুন দায় জুটেছি। এবার তাহলে তুমি খেটে খেটে পাগল হয়ে যাবে বোধ হয়। রমেশ: মোটেই না, এবার থেকে মনের সুখে আরও বেশি খাটতে পারবো। করবী: তুমি অনেক টাকা ধারও তো করেছ। রমেশ হেসে হেসেই সেই ধারের ভার যেন তুচ্ছ করে দিয়ে উড়িয়ে দিয়ে বলে: 2 বছর জোর খেটে সে ধার শোধ করে দেব, তার জন্য কোনো পরোয়া করি না আমি। করবী মাথাটা হঠাৎ ঝুঁকে পড়ে, হাত থামিয়ে চুপ করে বসে থাকে করবী। রমেশ প্রশ্ন করে: কি হলো, তুমি খাচ্ছ না যে?
করবী স্তব্ধ হাতটার দিকে তাকিয়ে থাকে রমেশ। তারপর অদ্ভুত এক ব্যাপার দেখে আর্তনাদ করে ওঠে, এ কি করবী? টপ করে এক ফোঁটা জল ঝরে পড়েছে করবীর হেঁট মাথার ছায়ায় লুকোনো দুটি চোখ থেকে করবীরই হাতের উপর। হাত ধুয়ে উঠে দাঁড়ায় করবী, কোমরে জড়ানো আঁচল আলগা করে নিয়ে চোখ মোছে। তারপরেই বলে, শোনো রমেশ। বলো করবী, তুমি বাঁচতে চাও? রমেশ, এ কথার মানে কি করবী? করবী, যদি বাঁচতে চাও তবে এক্ষুনি পুলিশ ডেকে আমাকে ধরিয়ে দাও। রমেশের চোখ থরথর করে কাঁপে। এ কথারই বা মানে কি করবী? করবী, আমি তোমাকে ঠকাতে এসেছি। আমি তোমার সজাত নই, আমি করবী নই, আমি কুমারী নই, আমি হলাম, আবার চেঁচিয়ে ওঠে করবী, আমি এক ভয়ঙ্কর বাপের ভয়ঙ্কর মেয়ে। তোমার ঘর করতে তোমার কাছে আসিনি, পালিয়ে যাবার জন্যেই এসেছি। যেন থিয়েটারের একটা মেয়ে মিথ্যে একটা ঢং ধরেছে, মজা করার জন্য আর ঠাট্টা করে মিছিমিছি রমেশকে ভয় পাইয়ে দিতে চাইছে। রাজকুমারীর সাজ সেজে এক মায়াবিনী ডাকিনী একটা রাজাকে ঠিক এই রকমই ঢং ধরে বেহায়ার মতো কতগুলি ভয়ঙ্কর কথা বলে পালিয়ে গেল। কি যেন সেই হতভাগা রাজাটার নামটা মনে করতে পারে না রমেশ। থিয়েটারের সেই নাটকটারও নাম মনে পড়ে না। তবু ভয় পায় রমেশ। চুপ করে যেন মৃত্যুর বার্তা শুনছে রমেশ। করবীর মুখের দিকে তাকিয়ে বুঝতে চেষ্টা করে রমেশ, সত্যি এই মুখ কি এক ভয়ঙ্কর ঠগিনীর মুখ হতে পারে? করবী বলে, আমি জানি তুমি পুলিশ ডেকে আমাকে ধরিয়ে দিতে পারবে না, তুমি এত বোকা আর এত দুর্বল। গায়ের সব গয়না এক এক করে খুলে মেঝের উপর রাখে করবী। এই নাও, তোমার অন্তত ১,৫০০ টাকা বাঁচল। এইবার আমাকে চুপচাপ চলে যেতে দাও। রমেশ, কোথায় যাবে তুমি? উত্তর দেয় না করবী। রমেশ কঠোর স্বরে চিৎকার করে, ভয়ঙ্কর বাপের কাছেই ফিরে যেতে চাও? উত্তর দেয় না করবী। রমেশ প্রশ্ন করে, আমার কথার উত্তর দাও করবী। চেঁচিয়ে কেঁদে ওঠে করবী, তুমি বলো তুমি আমাকে যেতে দিতে চাও না? শান্ত হয়ে কিছুক্ষণ ভাবতে থাকে রমেশ। তারপর ছল ছল চোখ নিয়ে করবীর হাত ধরে। যেতে দিতে ইচ্ছে করে না করবী। তবে শোনো রমেশ, বলো করবী, আজ এখুনি দুজনে এখান থেকে সরে পড়ি। রমেশ, কোথায় যাবে? করবী, তুমি যেখানে নিয়ে যাবে আর যেখানে রাখবে। আর দেরি করে না রমেশ। সেই রাত্রেই শূন্য হয়ে গেল বাগবাজারের গলির ক্ষুদ্র একটি বাসা। ঠগের মেয়ে ঠগিনী জীবনের শেষবারের মতো পৃথিবীর একটা পাড়াকে শুধু ভাবিয়ে দিয়ে সরে পড়ল তার স্বামীর সঙ্গে। ঠকিয়ে গেল শুধু একজনকে। রানাঘাট থেকে এক বিজয়বাবু এসে পরদিন সকালে যখন বাগবাজারের গলিতে এসে দাঁড়ালেন, তখন দেখে অবাক হয়ে গেলেন সেই ঘরের দরজায় তালা ঝুলছে। নিরেট, কঠিন ও নিষ্ঠুর একটা তালা। দরজার ফাঁকে উঁকি দিয়ে দেখলেন বিজয়বাবু ঘরের ভিতরটাও শূন্য। কি ভয়ানক একটা শূন্যতা! কিন্তু বেশিক্ষণ অবাক হয়ে তাকিয়ে থাকতে হয়নি। পুলিশ এসে হাত চেপে ধরতেই চেঁচিয়ে কেঁদে উঠল বিজয়বাবু নামে লোকটা। বাপকে এমন করে ঠকাতে হয় রে ঠকিনি।